আসসালামু শুভেচ্ছা। আসলে এটা একটু আনইউজুয়াল হয়ে গেল। আমাকে প্রথমে কথা বলতে হচ্ছে, আমি জাস্ট আসার পথে একটা খবর পেয়েছি, আমাকে এখনই চলে যেতে হবে। আমি প্রথমেই প্রথম আলোকে প্রথমাকে অনেক ধন্যবাদ জানাই। এটা যে কোনো একজন লেখকের জন্য অনেক বড় সম্মানের ব্যাপার যে তার বই নিয়ে আলোচনা হচ্ছে, তার বই উপলক্ষে সম্মাননা দেওয়া হচ্ছে। আমি আসলে লেখালেখি শুরু করেছিলাম অনেক আগে, 1992 সনে। আপনারা যারা দর্শক আছেন অনেকে হয়তো জন্ম হয় নাই। তারপরে অনেক বছর চলে গেছে, কিন্তু আমার কিন্তু খুব বেশি বই প্রকাশিত হয় নাই। সব নিয়ে হয়তো 25টা হবে। আশ্চর্য ব্যাপার হচ্ছে 25টার মধ্যে 10টা বই প্রথমা থেকে বের হয়েছে। যদিও আমি সবচেয়ে পরে যে প্রকাশনা থেকে আমার বই হওয়া শুরু করেছে ইউপিএল এর আগে, সেটা হচ্ছে প্রথমা। তো এটা বুঝতেই পারছেন যে আমার সাথে প্রথমার সম্পর্কটা অত্যন্ত নিবিড়। তো আমার একটা জিনিস মনে আছে যে জাস্ট প্রথমার সাথে স্মৃতিটা বলি। আমাকে যখন প্রথমার কর্ণধার মতিউর রহমান, উনি যখন আমার প্রথম বইটা বের করেন অসমাপ্তির গল্প, তো উনি আমাকে খুব কড়া গলায় বললেন যে বই যদি না চলে তাহলে কিন্তু আর বের করবো না। আমার মনে হয় ঠিক আছে, বের করেন না। একটু টেনশন ছিল। আমার প্রথম বই যেটা ছিল 1992 সনে নিষিদ্ধ কয়েকজন, ওটা খুব পাঠকপ্রিয় হয়েছিল। এত বছর পর একটা উপন্যাস লিখলাম, এটা আসলে মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে এটা নিয়ে একটা টেনশন ছিল। তো আমার কপাল ভালো, আমার কোনো সমস্যা হয় নাই। এরপর প্রত্যেক বছরই একটা করে বই বের হয়েছে। তা আমার জন্য আমার লেখক জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সময় ছিল গত বছর এবং তার আগের বছর। এই 2 বছরে আমি খুব আমার মানে লেখক সত্তার সাথে কি বলবো, লেখক সত্তার যে আকাঙ্ক্ষা সেটার সাথে অনেকটা মিল রেখে আমি 2টা কাজ করতে পেরেছিলাম। আমার খুব ভালো লেগেছিল। একটা হচ্ছে গণপরিষদ বিতর্ক। এটা আমার একটা বিশেষ আবেগের কারণ ছিল। আমি কনস্টিটিউশনাল ল পড়াই। তা আমি একটা জিনিস দেখতাম যে আমাদের সংবিধানটা যে গণপরিষদ বিতর্কের মধ্য দিয়ে গৃহীত হয়েছে, সেই গণপরিষদ বিতর্ক নিয়ে বাংলাদেশে কোনো বই লেখা হয় নাই। কোনো বই লেখা হয় নাই। মানে আমরা এত সংবিধান চর্চা করি, মুখে মুখে সংবিধান সংবিধান বলি, কিন্তু 50, 51, 52 বছর হয়ে গেছে কোনো বই লেখা হয় নাই। তা আমি অনেক কষ্ট করেছিলাম বইটা লিখতে। আমার 1.5 বছর কষ্ট করতে হয়েছে। আমি পিএইচডি করার পর চিন্তা করেছিলাম কোনো দিন আর সিরিয়াস রিসার্চ করবো না, এত সিরিয়াস কষ্ট করেছিলাম। কষ্ট করার পর আমার রিওয়ার্ড যেটা পেয়েছি সেটা আনবিলিভেবল। এরকম একটা মোটা বই, প্রায় 800 টাকা দাম, এটা বোধ হয় 9বার মুদ্রণ হয়েছে। এটা আমার জন্য একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। আমি এতটা এটা ভাবতে পারি নাই। আর আমার একটা পিএইচডি রিসার্চ ছিল, খুবই খটমটে বিষয়। মানে আমি যখন একটা ইউপিএল বের করে, ইংরেজি বই, অনেক মোটা বই, 400 পৃষ্ঠা, 350 পৃষ্ঠার মতো। তা আমি ইউপিএলকে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে এটা 300 কপি ছাপান, কারণ এটা কিনবে না, নামটাই খুব খটমটে আপনার। ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স ল, এটা কে কিনবে? অনেক রিকোয়েস্ট করেছি, ওনারা শুনেই না। তারপর জোর করেই তারা 1000 কপি ছাপালো। তো আমি তারপর কিছুদিন ইউপিএলের স্টলের ধারে কাছে যেতাম না, যে কী ভাববে আমাকে। পরে এক সময় দেখলাম যে আপনাদেরকে জানাই, সরি 1000 না, 1500 কপি ছাপিয়েছিল। আপনাদেরকে জানাই অলরেডি আমার 50%-এর বেশি বিক্রি হয়েছে। এই বিক্রয়ের কথাগুলো আমি কেন বললাম? বললাম কারণ আমাদের এখানে একটা ধারণা আছে কি, যে হয়তো চটুল লেখা, সস্তা লেখা, ইনডেপ লেখা না, সেই লেখাগুলো হালকা লেখা চলে। আমি আপনাদেরকে খুব কনফিডেন্টলি বলতে পারি এই 2টা বই অনেক রিসার্চ করে লেখা হয়েছে। ইনফ্যাক্ট একটু বেশি বলা হয়ে যাচ্ছে, বাট আমি একটু চ্যালেঞ্জও করলাম। এই 2টা বিষয়ে মানে আমি ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্স ল আর গণপরিষদ বিতর্কের বিষয়ে এরকম কোনো রিসার্চ বাংলাদেশে হয় নাই। এটা বিনয়ের সাথে বললাম, চ্যালেঞ্জও করলাম আর কি। এরকম বিষয়গুলোর যে পাঠক আছে, এটা খুবই আনন্দের একটা ব্যাপার, খুবই আনন্দের ব্যাপার। আরেকটা স্মৃতি বলে দিই, সেটা হচ্ছে আমি আবু বকর। আমি জাস্ট গত 2 বছরের লেখক জীবনের স্মৃতি করছি। আমি আবু বকর যখন বের হয়েছিল, এটা খুব প্রাসঙ্গিক একটা বিষয়, আজকের গণ অভ্যুত্থানের সাথে প্রাসঙ্গিক একটা বিষয় বের হয়েছিল। এটা থিমটাই ছিল, আপনাদের মনে আছে আমি অনেক জায়গায় বলতাম যে শিবির সন্দেহে কেন পিটানো হয় মানুষকে। শিবির সন্দেহে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এবং এই যে ঘটনাগুলো ঘটছে, শিবির সন্দেহে পিটানোর কোনো আইন নাই বাংলাদেশে। এটা হচ্ছে ফৌজদারি অপরাধ যারা পিটায়। পুলিশের কাছে যে যায়, পুলিশ যে ভিকটিমকে উল্টা গ্রেফতার করে রাখে, এটা পুলিশের চাকরি চলে যাওয়া উচিত, সেকেন্ড অপরাধ। আর সাংবাদিকরা যখন এই রিপোর্টটা করে, কেউ একবারও প্রশ্ন করে না শিবির সন্দেহে পিটালেন কেন, এটা হচ্ছে থার্ড অপরাধ। এই খবরটা যখন পত্রিকায় বের হয়, একটা মানবাধিকার কর্মীও এটা নিয়ে উদ্যোগ জানায় না।
ওনারা নাকি মানবাধিকার কর্মী, উঠতে বসতে নামের আগে পিছনে মানবাধিকার কর্মী লেখা হয়, কোনো দিন প্রতিবাদ করে না। শিবির সন্ধে পিঠা বাঁকানো, আমি কন্টিনিউয়াসলি এটা নিয়ে বলে গেছি। এবং আমি যখন বলে গেছি, আমাদের ঢাকা ইউনিভার্সিটি যারা জামাতপন্থী শিক্ষক আছে তারাও একজনও মুখ খুলে নেই, সবাই মুখে জাস্ট তালা দিয়ে রেখেছিল। আপনারা জানেন এই জন্য আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কত রকম হুমকির মুখোমুখি হতে হয়েছে। আমার রুমে অনেক কিছু ঘটেছে, জাস্ট বাট এটা প্রকাশ্যে বলা হয়েছে যে আমি শিবিরের সমর্থক, জামাতের সমর্থক, এটা বলি আমরা শিবিরকে পেটানোই হবে, অনেক কিছু বলা হয়েছিল। তা আমি যখন এটা নিয়ে উপন্যাস লিখতে গেলে, আপনারা খেয়াল করেন এটা কিন্তু গণ অভ্যুত্থানের পরবর্তী সময় না, আগের সময় আওয়ামী লীগ দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় এসছে। তো এটা ছাপাবে কিনা এটা নিয়ে একটা টেনশন ছিল, ছাপানো হয়েছিল। তারপর যখন বই হলো, অনেক বড় করেছিলাম, ডাবলেরও বড় করেছিলাম, অনেকগুলো বিষয় এনেছিলাম, সম্পূর্ণ স্বাধীন থাকলে আরও লিখতে পারতাম। তখন আমার মনে আছে আমাদের প্রথমার আলতাফ, সে বললো যে এরকম আপনি কি বইমেলা যাবেন? আমি বললাম কেন? বলে এই বই স্টলে থাকলে আপনি বইমেলা গেলে বইমেলা স্টলের উপরে অ্যাটাকও হতে পারে। যাই হোক, ফর্চুনেটলি এরকম কিছু হয় নাই। তাই আমার জীবনে একটা অভাবিত ঘটনা, 1 বছর হওয়ার আগে এই বইটার 12টা মুদ্রণ হয়েছে। এবং আমার মনে হয় যে যদি দেশে 15 আগস্ট পরবর্তী সময় থাকতো, তাহলে উপন্যাসটা আমি আরও ভালো করে লিখতে পারতাম। সবসময় একটা শৃঙ্খল ছিল। এমনকি আপনার এই যে রিসার্চের বই যে লিখছিলাম গণপরিষদ বিদ্রোহ, সেখানেও একটা শৃঙ্খল ছিল। টের পেতাম যে কিছু জিনিস লিখতে পারবো না। যেমন আপনাদের বলি, আমাদের 1972 যে কনস্টিটিউশন, যে বইটা আমি লিখেছি, এই কনস্টিটিউশন প্রণয়নের উপর ভারতের কতটুকু প্রচ্ছন্ন প্রভাব ছিল সেটা আমি ইনভেস্টিগেট করতে পারি না। কনস্টিটিউশন প্রণয়নের সময় ভারতীয় বিশেষ দূত বাংলাদেশে ছিল। তা আমি, আমার একটা ইনভেস্টিগেশন ছিল। আমার বইয়ের মধ্যে কিছু জিনিস উল্লেখ আছে, যারা বুদ্ধিমান বুঝবেন, যে আমাদের যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ধর্মনিরপেক্ষতা, এটা কোত্থেকে আসলো। কারণ একটা হিস্ট্রি তো থাকবে। তো আপনাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে কোনো ডকুমেন্টে, এমনকি আওয়ামী লীগের যে নির্বাচনী প্রচার অভিযান, এমনকি আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, কোথাও ধর্মনিরপেক্ষতা শব্দ নাই। হঠাৎ করে কোত্থেকে আসলো? এবং এই কনস্টিটিউশন যখন রচিত হয়, তখন এই দক্ষিণ এশিয়ার কোনো দেশের কনস্টিটিউশনে ধর্মনিরপেক্ষতা ছিল না, ভারতের সংবিধানে ছিল না। তো এটা কোত্থেকে আসলো? একটা সোর্স তো থাকতে হবে, রেফারেন্স তো থাকতে হবে। তো আমি এটা ইনভেস্টিগেট করে কিছু জিনিস জেনেছিলাম। ওখানে যে ভারতীয় দূত এসেছিল, এটা একটু ইলাবোরেটলি লেখার ইচ্ছা ছিল, লিখি নাই, লেখা যায়নি, আপনারা বুঝতেই পারছেন। যতটুকু লিখেছি সেটা নিয়েও খুব ভয় ছিলাম। আমি খুবই কৃতজ্ঞ প্রথমার প্রতি, যে এত যত্ন নিয়ে, এত সাহস করে এরকম বিরুদ্ধ সময় বইগুলো ছাপিয়েছে। পার্সোনালি অবশ্যই মতি ভাইয়ের প্রতি কৃতজ্ঞ, প্রথমার যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞ। আমার আসলে খুব ভালো লাগতো নিজের বই নিয়ে। আমার তো বই নিয়ে কখনো কোনোদিন আলোচনা হয় নাই, কিছুদিন আগে একটা হলো, জীবনে প্রথম, মানে গত বছর প্রথম হলো এত বছরের জীবনে। তো আমার খুব আগ্রহ ছিল, কিন্তু একটা খবর শুনেছি আমাকে, আমি জাস্ট এখানে ঢোকার মিনিট খানেক আগে শুনেছি, আপনাদের বলে চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আলোচনাগুলো শুনবো পরবর্তীকালে, ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। আর সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। সবাই বই পড়বেন, মানে শুধু আমার বই না, সবার বই পড়বেন। ধন্যবাদ।